এরকম অন্তত ৩৭টি সিনেমাকে চিহ্নিত করা যায় গাঁজাখুরি গল্প বানানো হচ্ছে। আসলে অসত্যের যে চাষ বা মিথ্যের যে চাষ, ঘৃণার যে চাষ, যে একটা গল্প বানাও, মাওয়িস্ট মানেই তাকে মেরে ফেলে, সমস্ত পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। রেবেল মোদি যিনি সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিচ্ছেন সবকিছু। কলকাতাতে মুসলিমরা বেশি মারা গেছে, সিনেমার কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট হচ্ছে কি জাতি দাঙ্গা, সাবজেক্ট হচ্ছে কি ধর্মীয় সহিষ্ণুতাকে ধ্বংস করো, সাবজেক্ট হচ্ছে কি মব লিঞ্চিং বাড়াও। নমস্কার, আমাদের আজকের বিষয় হচ্ছে 2014 সালে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসবার পর আমরা পাবলিশড হওয়া সিনেমা, মুক্তিপ্রাপ্ত সিনেমা এরকম অন্তত 37টি সিনেমাকে চিহ্নিত করা যায়, যেগুলোকে নানা কায়দায় সরকারিভাবেও নানা ধরনের সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে, প্রমোশনের জন্য নানা কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। এই সিনেমাগুলোর মধ্যে বেসিক্যালি বেশ কিছু জিনিস, সেটা হচ্ছে যে ধর্মীয় অসহিষ্ণুতা, হিন্দি এবং হিন্দু উগ্র জাতীয়তাবাদের প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, বিভিন্ন সামাজিক ক্ষেত্রের যে বিভিন্ন ধরনের উগ্রতা যেটা কোনো একটা সভ্য সমাজে চলে না, এই রকম বহুবিধ বিষয়, সরকারি সাফল্য সেটাকে সিনেমার মাধ্যম দিয়ে প্রচার করা, ইচ্ছেমতো স্টোরি বানিয়ে নেওয়া, এই একটা প্রবণতা এটা সাংঘাতিকভাবে ধরা পড়ছে। তো সেটা একরকমভাবে চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একের পর এক এমন একটা জায়গায় আসতে চলেছে, এমন একটা জায়গায় যেতে চলেছে, তাতে আমাদের দেশীয়, আমাদের এমনকি বাংলারও যে সামাজিক এবং ঐতিহাসিক যে অস্তিত্ব আর কি, সেটাও নানা ক্ষেত্রে বিপন্ন হওয়ার জায়গায় দাঁড়িয়েছে। সে কারণে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টাকে ধরে নিয়েও একটা আলোচনা সেটা খুব জরুরি। আজকে আমরা আপনাদের প্রথমেই বলি যে একটি সিনেমা হয়তো আপনারা নাম শুনেছেন, দ্য সবরমতী রিপোর্ট। 2002 সালে গুজরাট যে গণহত্যা, বা পক্ষান্তরে এরা প্রচার করে দাঙ্গা বলে, কিন্তু আমাদের যতটুকু রয়েছে সেই সময় আদপে গুজরাটে যেটা ঘটেছিল গুজরাট গণহত্যা, এবং অজস্র মানুষ তাতে মারা গেছিল, অজস্র নানাবিধ মিডিয়া, সেই সময় মিডিয়া বিস্ফোরণে আজকের মতন হয়নি, কিন্তু নানা রকমভাবে মানুষের কাছে গুজরাট যে দাঙ্গা এবং গুজরাট যে গণহত্যা, মুসলিম জনগোষ্ঠীকে হত্যা করার যে কর্মকাণ্ড গুজরাটে চলেছিল, তখন নরেন্দ্র মোদী গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, এবং বিষয়টা হচ্ছে যে পরবর্তীকালে ইতিহাসে জল গড়িয়েছে, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি মাঝে মাঝেই মুসলিমদের উদ্দেশ্যেও আর কি বার্তা দেন যে এই দেশ, আমি তোমাদের পাশেও আছি। কখনো আওরঙ্গজেবের মতন দাঁড়িয়ে রাখেন, নানা কাণ্ড করে থাকেন, নানা ধরনের আচরণ আর কি, যে মানুষের মন জয় করবার চেষ্টার জন্য নানা কাণ্ড করে থাকেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই সিনেমাটা দিয়েই আমাদের আজকের আলোচনা প্রথম শুরু করলাম, দ্য সবরমতী রিপোর্ট। আপনারা জানেন সবরমতী এক্সপ্রেসে আগুন ধরেছিল এবং সেটা নানা রকমভাবে প্রচার করা হয়। তো সেই প্রচার কিছুটা হালে পানি পেয়েছিল, কিছুটা পায়নি। সেই সময় মিডিয়া যা কিছু রিপোর্ট, 2-3 জন জাস্টিসকে দিয়ে একটা এনকোয়ারি কমিশনও তৈরি করা হয়েছিল, এনকোয়ারি রিপোর্টও তৈরি করা হয়েছিল, যদিও সেই রিপোর্টের ভিত্তিতে যে এই সিনেমা তৈরি হয়েছে এরকম কোনো উল্লেখ কোথাও নেই। তাই এই সবরমতী রিপোর্টে যেটা দেখা গেল, আমরা খুব নজির ভেঙে দেখলাম যে পার্লামেন্টের ভেতরে একটি হলে, সেখানে হোল ক্যাবিনেট এবং এনডিএর যত সদস্য রয়েছেন তাদের সকলের সাথে প্রধানমন্ত্রী নিজে গিয়ে তার প্রিমিয়ার শো বা সেই শো আর কি, প্রিমিয়ার শোই হোক বা অন্য কোনো স্পেশাল শো হোক, সেটা তিনি দেখতে গেলেন এবং ভূয়সী প্রশংসা করলেন। কেন এটার প্রয়োজন পড়লো? যে এই যে সবরমতীতে বা গোধরা বা গুজরাট দাঙ্গা নিয়ে যা কিছু এতাবৎকালে ভারতীয় বিভিন্ন মিডিয়াতে এবং ছোট পত্রপত্রিকাতে যা কিছু আজ অব্দি লেখালেখি হয়েছে আর কি, তাতে মোদির তৈরি যে টেক্সট বা আরএসএস পন্থী সংঘপন্থীদের যে টেক্সট, সেই টেক্সট এখনো সর্বজনগ্রাহ্য জায়গায় পৌঁছয়নি, বা যদি পৌঁছেও থাকে সেটা ঠিক কতটা পৌঁছেছে তা নিয়ে সংঘ পরিবারের এবং আরএসএস এবং তাদের মাথাদের আর কি রীতিমতো সন্দেহ রয়েছে। সেই কারণে তাদেরকে একটা সিনেমা বানাতে হলো। সিনেমাও কেন? এবার বিষয়টা হচ্ছে সিনেমাতে আসলে কি করা হয়। সিনেমাতে একটা গল্প বলা হয়, মূলত অত্যন্ত আধুনিক কায়দায় নানা রকম স্পেশাল এফেক্ট দিয়ে, নানা রকম দৃশ্যশ্রাব্য একটা উপায়ের মধ্যে দিয়ে একটা স্টোরিকে নির্মাণ করা হয় এবং সেই স্টোরিটাকে বলা হয় আর কি, এবং সেটা যতটা বিশ্বাসযোগ্য করে তোলা যায়। এই দ্য সবরমতী এক্সপ্রেস সিনেমায় যেটা ছিল যে 2 জন সাংবাদিক, তাদের যে ইন্টারাকশন এবং
তারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং সেটা করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে এখানেও নানা কাণ্ড কারখানা ঘটেছে, যে একজন মহিলা সাংবাদিক যিনি আসলে বস বা চিফ, তিনি ইংরেজি বলিয়ে কইয়ে, এবং একটি ছেলে, সে উত্তরপ্রদেশের ছেলে এবং সে হচ্ছে ইংরেজি বলতে পারে না, হিন্দিতে কথা বলে, এবং এইটার মধ্যেই খুব সূক্ষ্মভাবে হিন্দি যে জাতীয়তা, হিন্দি জাতীয়তাবাদ, তার একটা উস্কানি রয়েছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই ছেলেটি বারবার আর কি নানা ধরনের ডায়ালগে যে রাগ তোর ইংরেজি ফুটুর ফুটুর, এবং সে নানা ধরনের কথা বলছে, যেন যে এইটার মধ্যে দিয়ে আসলে এই গুজরাট গণহত্যা সম্পর্কে যে স্টোরিটা সবরমতী রিপোর্টে বলা হচ্ছে সেই স্টোরিটার মধ্যেই আসলে প্রকৃত সত্য লুকিয়ে রয়েছে। এই রকম একটা এক্সপ্রেশন, এরকম একটা প্রকাশ এই সিনেমার মধ্যে দিয়ে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা নানা কায়দায় করতে গিয়ে আর কি বক্স অফিসে কতটা কী সাফল্য পাচ্ছে কি বৃত্তান্ত সেটা পরের কথা। ওটিটি প্ল্যাটফর্মে এটা এসেছে এবং স্বয়ং মোদিজি উইথ ফুল ক্যাবিনেট যে এই সিনেমা দেখলেন এবং সকলকে দেখতে উৎসাহিত করলেন, তিনি নিজে প্রকাশ্যে জানালেন যে প্রকৃত সত্যের উন্মোচন ঘটল। তো প্রকৃত সত্যের উন্মোচন ঘটা এইটা তো একটা সবচেয়ে গুরুতর, আজকের ক্ষেত্রে খুব গুরুতর বিষয়। কারণ হচ্ছে যে দেখুন, যে একটা সত্যকে হাজির করবার জন্যে আপনারা, আমি ওই হিটলারের কথা এর আগে একাধিকবার বিভিন্ন ভিডিওতে বলেছি। হিটলারের সময় আমরা একটা কথা নানা সময় আলোচনায় এসেছে যে গোয়েবলস ছিলেন হিটলারের অন্যতম সহকারী। তার একটি পদ্ধতি ছিল সেই সময় যে সোশ্যাল সাইকোলজিকে কন্ট্রোল করবার জন্যে একটা মিথ্যে অজস্রবার বলবার মধ্যে দিয়ে সেটাকে সত্যি হিসেবে জনমানুষে প্রতিষ্ঠা করা। কিন্তু বিষয়টা হচ্ছে যে সত্য যদি খুব ফ্ল্যাটলি বলে দেওয়া হয় যে আসলে এটা আসলে ঘটনা নয়, ঘটনা আসলে এটা একরকম ব্যাপার। সত্যের নির্মাণ আজকে যেখানটা এসে দাঁড়িয়েছে পোস্ট ট্রুথ এরাতে এসে বা উত্তর সত্য যুগে এসে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা পলিটিক্যাল ইস্যু, সেটাকে পলিটিক্যালি সলভ না করে গাঁজাখুরি গল্প বানানো হচ্ছে। এবং এই গাঁজাখুরি গল্প কখনো সরকারি আনুকূল্যে, কখনো অন্য নানা ধরনের কর্পোরেটদের আনুকূল্যে সেটাকে প্রমোট করা হচ্ছে। এই যে সিরিজ 37টা সিনেমার নাম পরপর করা যায়, আমি সে করে ভারাক্রান্ত করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে প্রত্যেকটা সিনেমার মূল ইন্টেনশন হচ্ছে কিছু কি গাঁজাখুরি গল্প দিয়ে হিন্দু এবং হিন্দি জাতীয়তাকে এস্টাবলিশ করা, হিন্দি ভাষা এবং উগ্র হিন্দুত্ব, উত্তরপ্রদেশীয় হিন্দুত্ব, সেটাকে এস্টাবলিশ করা, সমাজ মাধ্যমে বা জনমানসে সেটাকে জোরে সোরে গেঁথে দেওয়ার চেষ্টা করা। এবং এই যে আসলে অসত্যের যে চাষ বা মিথ্যের যে চাষ, ঘৃণার যে চাষ, এটার একটা ধারাবাহিক প্রক্রিয়া 2014 সাল থেকে আজ অবধি চলছে, এবং একের পর এক এটা আমরা দেখতে পাচ্ছি। গোধরাতে কি ঘটেছিল তার নানা ধরনের রিপোর্ট রয়েছে, এমনকি প্রত্যক্ষদর্শীদের বয়ানও সেই সময় পাওয়া গেছে, নানা কাণ্ড সেই একটা দীর্ঘ সময় জুড়ে এটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্যায়কে ভারতীয় কনস্টিটিউশন দিয়ে, ভারতবর্ষের চিরকালের মানবতা দিয়ে যে মানুষকে খুন করা, তার সমস্ত সহায় সম্পত্তি কেড়ে নেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া, বাচ্চা ছেলে মেয়েদের রেপ করা, তাদের সর্বস্ব মানে তার জীবন ধ্বংস করে দেওয়া, এই যে অপরাধ, এই অপরাধকে লেজিটিমাইজ করবার জন্য যে প্রক্রিয়ার এখন চাষ চলছে আর কি, যে একটা গল্প বানাও, এমন করে একটা গল্প মানে এই সবরমতী রিপোর্টে খুব স্পষ্ট করে আর কি, যেন অ্যাজিপ একটি হিন্দিভাষী ছেলে, আহা কি ইনোসেন্ট, হ্যাঁ, সেই ইংরেজি বলতে পারে না। কেন বলতে পারে না? তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার, কিন্তু রাজস্থান, মধ্যপ্রদেশ, এইখানকার যে হিন্দিভাষী যে একেবারে সাধারণ যে জনতা, তাদের কাছে ইংরেজি একটা ভয়ের বিষয়। আমি ইংরেজির হয়ে কোনো সওয়াল করছি না, কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি যা কিছু, তার যে উচ্চ মার্গের যে বিষয় ধরা হয়, তার সূচক ছিল একটা সময় ইংরেজি। এবং যেহেতু বিহার, ইউপি ইত্যাদি এইসব, রাজস্থান, মধ্যপ্রদেশ, এইসব এরিয়ার লোকেরা যেহেতু সাধারণ লোকেরা যেহেতু সেই অর্থে ইংরেজি শিক্ষায় শিক্ষিত নন, সেই কারণে তাদের কাছে একটা ইংরেজি একটি সাম্রাজ্যবাদী ভাষা হিসেবে আসছে, এবং তার বিরুদ্ধে আর কি হিন্দি ভাষাকে জবরদস্তি করে, মানে হিন্দি যে আধিপত্য, হিন্দি যে শভিনিজম, সেটাকে এস্টাবলিশ করবার একটা ধারাবাহিক প্রচেষ্টা এর মধ্যে দিয়ে চলছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে স্টোরি টেলিং, এই স্টোরি টেলিংয়ে তো কথা আসতে পারে, মানে এই আলোচনাতেই আসতে পারে যে আমি একটি গল্প বলছি, আমি একটি সিনেমা করছি, আমার কাছে ওই সত্যের প্রতিফলনের পুরোপুরি দায় নেই। এ কথা নানা সময় নানা বিষয় নিয়েই উঠে আসে, যে আমি তো আসলে বলছি একটি সিনেমা, আমি তো করছি একটি সিনেমা, বানাচ্ছি একটি সিনেমা, আমি তো বলছি একটি আমার লেখা গল্প বা অমুকের লেখা একটি গল্প, সেই গল্পের সাথে এটাকে একদম সরাসরি কানেক্ট করে দেওয়া, এটা একটা ফাঁক। আদপে দেখানো হচ্ছে সবরমতী এক্সপ্রেস, আদপে দেখানো হচ্ছে গোধরা, আদপে দেখানো হচ্ছে প্রেক্ষাপট গুজরাট,
আদপে দেখানো হচ্ছে মিডিয়া যুদ্ধ, এই সমস্তটা দেখানো হচ্ছে। এবং এই মিডিয়া যুদ্ধ দেখাতে গিয়ে যে সত্য অনুসন্ধান, ধরুন বিদেশ থেকে আমেরিকান কোনো একটা রিপোর্ট, জার্নাল, তারা কোনো একটা বিষয় নিয়ে রিপোর্ট দিচ্ছে, সেটাকে মিথ্যে জাতীয়তার দোহাই দিয়ে বিদেশিদের চক্রান্ত এই বলে উড়িয়ে দেওয়া, কারণ সেটা আমার পক্ষে আসবে বা ওদের রিপোর্টটা আমার বিরুদ্ধে যাচ্ছে, এর একটা ধারাবাহিক গল্প স্টোরি নির্মাণ চলছে। তাহলে একটা পলিটিক্যাল বিষয়কে পলিটিক্যালি হ্যান্ডেল না করে অন্য বেঁকা রাস্তায় নেওয়ায় যে একটা ঘৃণ্য চক্রান্ত রয়েছে, এই প্রত্যেকটি সিনেমা আসলে সেই সিরিজ ফলো করছে। তাই আমি সবরমতী এক্সপ্রেসের কথা বলছিলাম, বস্তার দ্য নকশাল স্টোরি, হয়তো আপনার নাম শুনেছেন। দেখুন, নকশালিজম বা মাওইজম বা ইত্যাদি এই যে বিষয়টা, আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না, কিন্তু যে কথাটা আমি আগে বলছিলাম যে একটি পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল বিষয়, সেটাকে পলিটিক্যালি সলভ করতে হবে। তো ভারতবর্ষের সমস্ত জায়গায় যেটা বৃহত্তম পার্টি বিজেপি, কেন এটা করতে হচ্ছে? তারা ওখানে যুদ্ধ চলছে বস্তারের জঙ্গলে, কখনো মাওবাদী মারা যাচ্ছে, কখনো সিআরপিএফ জওয়ান মারা যাচ্ছে, এই ঘটনা ঘটছে এবং বেশ কিছু কাল ধরেই ঘটছে। কখনো মাওবাদীদের টপ লিডারকেও আমরা মারা যেতে দেখেছি। এখানে কিষেনজির কথা বলছি, কিষেনজির লালগড়ের জঙ্গলের কাছে তার মৃতদেহ পাওয়া গেছিল, যে বাহিনী মারুক আর কি, যাই হোক। কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা যুদ্ধ চলছে। এবার বিষয়টা হচ্ছে যে সেই যুদ্ধে এই যে গণহত্যা, অর্থাৎ মাওয়িস্ট মানেই তাকে মেরে ফেলো, এটাকে সমাজের সর্বস্তরে লেজিটিমাইজ করবার জন্য একটি সিনেমা ফেঁদে বসবার প্রয়োজন পড়লো। কি আছে এই সিনেমাটায়? সেটা হচ্ছে যে আদহ শর্মা বলে কোনো একজন নায়িকা, তিনি এতে অভিনয় করেছেন। এবং বিষয়টা হচ্ছে যে এখানে লঙ্কা রেড্ডি বলে একটি চরিত্রের আগমন ঘটানো হচ্ছে। কে সেই লঙ্কা রেড্ডি? লঙ্কা রেড্ডি হচ্ছে একজন নকশাল বা মাওয়িস্ট, এবং এই লঙ্কা রেড্ডি অত্যন্ত অত্যাচারী একজন মাওয়িস্ট, এবং সে ফুঁসলে বিভিন্ন গ্রামের মেয়েদের নিয়ে আসে এবং তাদের উপরে অত্যাচার করে এবং তাদেরকে মাওবাদী হওয়ার জন্য আর কি প্রেশারাইজ করে। মানবিক একজন সিআরপিএফ জওয়ান বা একাধিক জওয়ান, যারা এই রাষ্ট্রীয় যে নীতি নিয়ম কানুন ইত্যাদি সেইটাকে রক্ষা করবার জন্য তারা জীবন দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। জাতীয় সংহতি, জাতীয় যা কিছু আর কি, শুভর দিকে একটি রাষ্ট্রের বিচারে আর কি, সেটার দিকে তাকে নিয়ে যাচ্ছে এবং তার জন্য নানা রকম উত্থান পতন, রোমহর্ষক কাহিনী তৈরি করা হচ্ছে। এবার এই যে রোমহর্ষক কাহিনী প্রয়োজন পড়লো কেন? তাহলে কি বিষয়টা হচ্ছে যে এরকম দাঁড়াবে যে এটা একটা অসম লড়াই হয়ে যাচ্ছে। নকশালদের তো এরকম মিডিয়া কোনো নেই। ওখানে এই কথা বলা হচ্ছে যে আরবান নকশাল এবং আরবান নকশালরা তারা হচ্ছে শিক্ষিত বুদ্ধিজীবী লোক কিন্তু বদমাইশ, এই যে কাহিনী আর কি। এবার কিন্তু এদের তো কোনো মিডিয়া নেই, এদের তো হিউজ কর্পোরেট ফান্ডিং নেই যেটা দিয়ে ওই রকম পাল্টা আরেকটা সিনেমা তৈরি হতে পারে। তাহলে এই যে সিনেমা যুদ্ধ যেটা শুরু হলো আর কি, এটা অত্যন্ত একপেশে এবং অত্যন্ত একটা বাজে ব্যাপার। এটা অসভ্য সমাজের ইঙ্গিত দেয়। কোনো ব্যক্তি যদি এই কাজটি করতো, সেটা নিয়ে যা খুশি সমালোচনা করা যেত, তার ফিল্ম নিয়ে, তার ক্যাটেগরি নিয়ে, তার গুণগত মান নিয়ে, তার অ্যাস্থেটিক্স নিয়ে, এগুলো নিয়ে নানা রকম আলোচনা করা যেত। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর পেছনে প্রচ্ছন্নভাবে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর কর্পোরেট এবং সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রোল এখানে রয়ে যাচ্ছে। এই লড়াইটাকে সে কারণে অত্যন্ত একপেশে বলে ধরে নেওয়া যায়। এর পরের সিনেমা হচ্ছে যে কাশ্মীর ফাইলস। একজন পণ্ডিত আর কি, কাশ্মীরি পণ্ডিত, 1990 সালে কাশ্মীর উত্তাল হয়ে ওঠে। কি বিষয়? কাশ্মীর নিয়ে আপনারা জানেন এটা দীর্ঘকালের সংকট। সেটা হচ্ছে যে 1947-এর পরে, স্বাধীন হওয়ার পরে ভারত এবং পাকিস্তান এই যে দুটো দেশে আর কি দেশ বিভক্ত হয়ে গেল, নেহেরু এবং জিন্নাহ দায়িত্ব নিয়ে যে কাজটা করেছিল, সেইটার মধ্যে কাশ্মীর ছিল না। কাশ্মীরের রাজা হরি সিং, সেই হরি সিংকে মধ্যরাত্রে গিয়ে ভারতবর্ষের যে হোম মিনিস্ট্রির যে প্রতিনিধি দল, ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের যে প্রতিনিধি দল, তারা গিয়ে সরাসরি তার সাথে দেখা করেন এবং তাদেরকে নানা রকম নিয়ে নানা রকম মত রয়েছে, নানা রকম বিতর্কও রয়েছে। সেটা হচ্ছে যে যদি এই মুহূর্তে হরি সিং ইন্ডিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত না হন, তাহলে সরাসরি পাকিস্তান আর্মি মার্চ করে যাবে। আর যদি তিনি ইন্ডিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্ত হন, তাহলে তাকে তার অধীনেই থাকবে এবং পাকিস্তান যদি আক্রমণ করে তাহলে সেটার থেকে যাবতীয় সুরক্ষা দেওয়া হবে। সুতরাং কাশ্মীর কিন্তু কাশ্মীরের দুটো, একটা পাক অধিকৃত কাশ্মীর, একটা ভারত অধিকৃত কাশ্মীর, কিন্তু কাশ্মীরের একটা স্বতন্ত্র সত্তা ছিল। এটা ইতিহাসের যারা ইতিহাস নিয়ে কাজ করেছেন, চর্চা করেছেন, তারা সবসময় এটা স্বীকার করে নিয়েছেন। এবং এই আমাদের ইন্ডিয়ান ফ্রিডম ফাইট বা ইত্যাদি যা কিছু আর কি, ইন্ডিয়ান জাতীয়তা বা যা কিছু যাই বলুন, ভারতীয় জাতীয়তাবাদের যে উন্মেষ এবং তার উত্থান, তা এর কোনো পর্যায়ে কাশ্মীরের কোনো ভূমিকা ছিল না। কাশ্মীর সম্পূর্ণ আলাদা একটি রাষ্ট্র, আলাদা একটি রাজ্য হিসেবে হরি সিংয়ের রাজত্বের অংশ ছিল। সেটাকে বল্লভভাই প্যাটেলের উদ্যোগে এবং নির্দেশে
এটাকে ভারতীয় ইউনিয়নের অংশ অন্তর্ভুক্ত করে নেওয়া হয় এবং কাশ্মীরও দ্বিখণ্ডিত হয়, একটা পাক অধিকৃত, একটা ভারত অধিকৃত। এবার বিষয়টা হচ্ছে কাশ্মীরের ভয়েস যদি নেওয়া হতো, এটা তো কখনো নেওয়া হয়নি। কাশ্মীরে তো কোনো গণভোট নেওয়া হয়নি কোনো দিন যে আপনারা কে কোথায় যাবেন। ফলত কাশ্মীরে যেটা হয়েছে 1947 থেকে যদি 1990 ধরে নিই, মানে যে সময়ে সেই রিয়েলিটি তৈরি হচ্ছে, যে 1947 থেকে 1990, আমি 50 থেকে 90 এই 40 বছর ধরছি, এই 40 বছরে যে ঘৃণার চাষটা এখানে হচ্ছে আজকে হিন্দু এবং মুসলিমের মধ্যে, একদিকে শরীয়তি ইসলাম আর একদিকে গোবলয়ের হিন্দু, মানে কড়া হিন্দুত্ব আর কি, উত্তরপ্রদেশের হিন্দু মৌলবাদ, এই দুটোর পারস্পরিক যে সংগ্রাম, সামাজিক সংগ্রাম, যেটাকে উস্কানো হচ্ছে বারবার, একটু একটু করে আগুন নিভে এলেই আবার তাকে উস্কে দেওয়া হচ্ছে, আরও দাউ দাউ করে যাতে জ্বালিয়ে দেওয়া যায়, সমস্ত পুড়িয়ে ছারখার করে দেওয়া, এই কাণ্ডটা কাশ্মীরে বহুকাল ধরে ঘটে এসেছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো এটা যে কাশ্মীরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে হিন্দু এবং মুসলিম যে সম্প্রীতির জায়গা, যেটা তার আগের কয়েক হাজার বছর ধরে টিকে ছিল, হরি সিং পর্যন্ত কোনো দাঙ্গার ইতিহাস ছিল না সেখানে, শান্তির পৃথিবীর ভূস্বর্গ হিসেবে ধরা হতো। এবার বিষয়টা হচ্ছে যে আজকে এসে দাঁড়িয়ে এই যে সমস্যা, সেটার পলিটিক্যাল সলিউশন না ঘটিয়ে একটা গণভোট করাতেই পারতো তো। রেবেল মোদিজি, আমাদের রেবেল মোদিজি, যিনি সমস্ত কিছু ভেঙে তছনছ করে দিচ্ছেন, সবকিছু যা কিছু ধারা ছিল, সনাতনী ধারা, তার সমস্ত তছনছ করে দিচ্ছেন নানা রকম ভাবে। তো তিনি করাতেই পারতেন তো কাশ্মীরে একটা গণভোট, তিনি করতেই পারতেন। কাশ্মীরের মানুষ কি চান, কেন করালেন না? তিনি গুজরাট একটা বাজার জুড়ে পুরো মুসলিম শূন্য করে দিলেন, মেরে ধরে পুড়িয়ে কেটে ফসা করে দিলেন, এন্টায়ার প্রপার্টি ডিভাইড করে দিলেন দায়িত্ব নিয়ে হাতে করে। তিনি দায়িত্ব নিয়ে একটা দোকানদার, সামান্য দোকানদার, প্রত্যন্ত এলাকার একটা বাজারের ভেতরে ছোট্ট কাপড়ের দোকান, একটা মাধ্যমিক পাশও না এরকম একটি ছেলেকে তিনি ভারতবর্ষের সর্ববৃহৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট কয়েক বছরের মধ্যে বানিয়ে দিতে পারলেন। তিনি রেবেল। তো এরকম একজন রেবেল মানুষ তিনি কেন কাশ্মীরে গণভোট করালেন না? কাশ্মীরের জনতার তো একটা নিজস্ব মত রয়েছে, তাদের তো ওটা জন্মভূমি। মোদী মহাশয়ের যেমন গুজরাট জন্মভূমি, তাদেরও তো সেটা জন্মভূমি, তাদের তো একটা অধিকার রয়েছে, তাদের তো একটা মত রয়েছে। এটা নেগলেক্টেড হচ্ছে কেন? কারণ একটি মহান কজ রয়েছে। কি কজ? এই ভারত রাষ্ট্রকে আমাদের এগিয়ে নিয়ে যেত, 5 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করতে পারে। পুরোটাই বাকওয়াস, শুধুমাত্র কথা ছাড়া আর কিছু নেই। এবং তার পেছন যেগুলো রয়েছে সেটা হচ্ছে অসহিষ্ণুতা, ঘৃণা, যত রকম মধ্যযুগীয় বিষয় রয়েছে সেইগুলোকে সামনে নিয়ে আসা। এই আমরা দেখে চলেছি একের পর হিস্ট্রি। এবং সেখানে নবতম সংযোজন হচ্ছে যে ফিল্ম মেকিং, এবং চাম্পি সমস্ত ছেলেদের, কে এখানে আইন পড়তো, কে ওখানে ম্যানেজমেন্টের ডিগ্রি করেছে, এই সমস্ত ছেলেপেলেকে তুলে এনে তারা ফিল্ম বানানো শুরু করলো। ফিল্মে তাদের একটু ইন্টারেস্ট ছিল, তাদেরকে বলে দেওয়া হলো অমুকের অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, তমুকের অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, দিয়ে তাদেরকে আদৌ তারা ডিরেক্টর কিনা সেটাও জানা যায় না, মানে জানা তো যাই, বিষয়টা হচ্ছে যে এদের নামই রয়েছে, কিন্তু পেছনে আর কজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা কত এক্সপিরিয়েন্স, কি কাকে দিয়ে করা হচ্ছে, কারো কিভাবে করা হচ্ছে। কারণ সবরমতী রিপোর্ট দেখবার জন্য যখন হোল ক্যাবিনেট চলে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে ইন্ডিয়া সমস্ত পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্টদের নিয়ে যাওয়া হচ্ছে, 250 জনের একটা বাহিনী, তারা একটি সিনেমা দেখতে যাচ্ছেন এবং খুব ধন্য করছেন। সত্য নাকি এই প্রথম আবিষ্কৃত হলো। একটি ছোকরা, সে তাকে একটা এন্টার স্ক্রিপ্ট বলে দেওয়া হয়েছে, বিষয়টা বলে দেওয়া হয়েছে, সেইটা দিয়ে একটি সিনেমা তৈরি করা হয়েছে এবং সেইটা দিয়ে নাকি সত্য আজকে সামনে এলো। কি সত্য? শুধু গুজরাটে এখনো মানুষের উচিত যাওয়া, যারা এখনো সেকুলার, ডেমোক্রেটিক এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে প্রিয়াম্বেলটাকে মিনিমাম গুরুত্ব দেন, শ্রদ্ধার চোখে দেখেন, তাদের একবার যাওয়া উচিত। সেই সাক্ষাৎকারগুলো ওই গুজরাটের ওই বাজারগুলোর সমস্ত দোকানে ঘুরে ঘুরে এটা নিয়ে আসা উচিত, যে কি আসলে ছিল আর কি আসলে হয়েছে, প্রকৃত ঘটনা কি। কারণ ওই সবরমতী, ওই স্পেসিফিক, ওই এক্সপ্রেসের স্পেসিফিক ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার তো আজকে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, সে গর্ভে হারিয়ে গেছে, কোনো মানুষের স্মৃতিতে থেকে যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে সত্যের নির্মাণ, নতুন করে আমার পক্ষে সত্য তৈরি করা, যা এমন সত্য তৈরি করব যে সত্য দিয়ে আমার সমস্ত ধরনের উদ্দেশ্য যেন সিদ্ধ হয়, এই যে প্রয়াস, এই যে কাণ্ড কারখানা, এটা খুব মারাত্মক, এটা খুব ভয়ঙ্কর। আমি অনেকটা বলে ফেললাম, আরেকটা ফিল্মের বিষয়ে আসবো, সেটা হচ্ছে এরই কন্টিনিউয়েশনে, সেটা হচ্ছে যে বেঙ্গল ফাইলস। এবং বেঙ্গল ফাইলসের ক্ষেত্রে আমার যেটা বলবার সেটা হচ্ছে প্রথমেই, সেটা হচ্ছে যে ওই যে কাশ্মীর ফাইলসে যে ভদ্রলোক আর কি নায়ক হিসেবে এলেন আর কি পণ্ডিত আর কি, যাই হোক, সেই পণ্ডিতকেই বাংলায় নিয়ে আসা হচ্ছে, অ্যাজ ইফ তিনি একেবারে বিরাট গৌতম বুদ্ধ হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, কাশ্মীর থেকে
তিনি কলকাতায় এসেছেন এবং তিনি ঘোষণা দিচ্ছেন, আমি একজন কাশ্মীরি পণ্ডিত। আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি কলকাতাও সেই, বাংলাও সেই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে। এবার বিষয়টা দেখুন, কাশ্মীরি পণ্ডিতের সামাজিক মান্যতা বিহারের গায়ে গায়ে, উত্তরপ্রদেশের গায়ে গায়ে, মধ্যপ্রদেশের গায়ে গায়ে, রাজস্থানের গায়ে গায়ে থাকতে পারে, বাংলাতে কোনো কালে ছিল না। আমি কাশ্মীরে গত 50 বছরে, আমি হরিসিং থেকে আজ অব্দি 70-80 বছরে কাশ্মীরি এমন কোনো পণ্ডিত, আমি একজন পণ্ডিত নেহেরু বলা হতো, তারা কাশ্মীরি ছিলেন, এটা শুনেছি। এবার পণ্ডিত নেহেরু বিষয়টা হচ্ছে তো পারিবারিক সূত্রে পণ্ডিত পদবিটা তাকে দেওয়া হয়েছিল এবং তার পাণ্ডিত্য নিয়ে কিছু আমি তার লেখাপত্রও পড়েছি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিসকভারি অফ ইন্ডিয়া ইত্যাদি এই জাতীয় যে বড় বড় মোটা বই, সেগুলো আমি পড়েছি, অনেক কাল আগেই পড়েছি। ডেফিনেটলি সেটা জেলে বসে একটা মানুষ রিকল করছে এবং সেটা লিখছে আর কি, ডিসকভারি ইন ইন্ডিয়া, ডেফিনেটলি তার একটা ভ্যালু রয়েছে, তার পাণ্ডিত্যকে আমি অস্বীকার করছি না, কিন্তু তার এমন কোনো ক্রিয়েটিভিটি ছিল না, আমি সেই রেঞ্জের কোনো কাজ দেখতে পাইনি। তো আমি যদি পণ্ডিত নেহেরুকে বাদই দিই, তার বাইরে পণ্ডিত নেহেরুকে ধরে নিচ্ছি যে হ্যাঁ বিরাট পণ্ডিত তিনি, কিন্তু তার বাইরে আর কোনো পণ্ডিতের কথা আমার জানা নেই যে দেশ বিদেশ একদম মাত করে দিয়েছে তার মনীষা দিয়ে, তার মেধা দিয়ে, তার বৈদগ্ধ্য দিয়ে। এরকম কোনো কাশ্মীরি পণ্ডিতের নাম আমি জানি না। এবার বিষয় হচ্ছে টিকিধারী, পৈতেধারী, দুটো চারটে পুরুত দেখতে বেশ সুন্দর, কাশ্মীরিরা দেখতে ভালো, আমাদের এখানে শালালারা আসতো, আমরা আমাদের অল্প বয়সে যেটা দেখেছি, আমাদের শহরে শাল নিয়ে আসতো শীতের সময় ওই কাশ্মীর থেকে বহু ছেলে তারা, এবং আমাদের এখানকার ওই এ পাড়ায় ও পাড়ায় দুটো চারটে মেয়েকে দেখতাম, তাদের প্রেমে পড়ে যেত ওই চেহারাটা দেখে। তো ডেফিনেটলি তারা দেখতে ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ওটা নিয়ে কিছু বলা যাবে না। কিন্তু বিষয়টা চেহারা দিয়ে হচ্ছে না, কথাটা মগজ দিয়ে হচ্ছে। মগজ বা আমি অন্তত তার কোনো নিদর্শন নেই। আমি শালালা থেকে শুরু করে পণ্ডিত নেহেরু পর্যন্ত এই যে এন্টায়ার জার্নি, এই জার্নিতে আমি খুব বিরাট পণ্ডিত, কাশ্মীরি পণ্ডিত মানে আর বিরাট ব্যাপার, এরকম কোনো নিদর্শন বাংলার ইতিহাসে কোনোদিন ছিল না। কিন্তু এই ছেলেগুলো তো এইসব ইতিহাস জানে না, এই ছেলেগুলো এটা ধরে নিয়েছে যে বাংলাতে আমি একটা কাশ্মীরি পণ্ডিত, সুদর্শন একটা পণ্ডিত, এবং তাকে দিয়ে বলাবো যে আমি দেখতে পাচ্ছি বাংলাও কাশ্মীর হয়ে যাবে। আচ্ছা, বাংলার ইতিহাস জানে না, ভূগোল জানে। বাংলায় সবচেয়ে বড় যদি গোলযোগ কোথাও কোনোভাবে হয়ে থাকে, সেটা হচ্ছে হিন্দু সাম্রাজ্যবাদের কারণে। তারপরে দ্বিতীয় সাম্রাজ্যবাদটা হচ্ছে মুসলিম সাম্রাজ্যবাদ। তো সুতরাং বাংলা বৌদ্ধদের দেশ ছিল এবং সেই ইতিহাস নিয়ে আমরা অতীতে আলোচনা করেছি। এবার আজকে বিষয়টা হচ্ছে যে এই সিনেমাটি উৎসর্গ করা হচ্ছে ক্যালকাটা কিলিং এবং ডাইরেক্ট অ্যাকশানের, এই যে দুটো নাম আমি করছি। ডাইরেক্ট অ্যাকশান হচ্ছে মুসলিম লীগের ইয়ে ছিল, লোরকেলেঙ্গে পাকিস্তান, এবং ক্যালকাটা কিলিং মানে 46-47-এর ওই যে সময়টা আর কি, কলকাতা, বিহার এবং নোয়াখালী, এই তিনটে জায়গা দাঙ্গা, ভয়ঙ্কর রকম 46-47-এর দাঙ্গা স্প্রেড করে গেছিলো, এবং তাতে যে সমস্ত হিন্দুরা শহীদ হয়েছেন সেই শহীদদের উদ্দেশ্যে এটাকে উৎসর্গ করা হয়েছে সিনেমা। খুব ভালো কথা, শহীদদের উদ্দেশ্যে কর, সে খুবই আনন্দের কথা। কিন্তু বিষয়টা হচ্ছে যে কলকাতাতে প্রথমত দেখুন, বিষয়টা হচ্ছে যে হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিমরা বেশি মারা গেছে, মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা বেশি মারা গেছে। কলকাতাতে মুসলিমরা বেশি মারা গেছে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ে 5000 মানুষ মারা গেলে 3000 মুসলিম মারা গেছে, এবং এই 3000 মুসলিমের প্রায় 2000 হচ্ছে বিহারি মুসলিম, তারা বাঙালি নয়, বাঙালি ছিল না। 1000 বাঙালি মুসলিম মারা গেছিল আর 2000 হিন্দু মারা গেছিল। 3000 মুসলিম, 2000 হিন্দু, এই মোটামুটি একটা আমি খুব গ্রস হিসেবে আপনাদের দিলাম। কলকাতাতে মুসলিম বেশি মারা গেছিল, নোয়াখালীতে হিন্দু বেশি মারা গেছিল। এবার বিষয়টা হচ্ছে যে ওই যে কথাটা বললাম, যে ঘৃণার চাষ প্রতিনিয়ত হয়, যে অসভ্যতা, যে নোংরামি। আজ থেকে 100 বছর আগে রবি ঠাকুর লিখেছিলেন আর শিক্ষা প্রবন্ধ লিখতে গিয়ে, বা আরও এরকম একাধিক প্রবন্ধে তিনি এটা লিখেছেন। তিনি গোটা বাংলা পায়ে হেঁটে ঘুরেছেন। গোড়া উপন্যাস পড়লে বোঝা যায় যে তিনি কিভাবে গোটা দেশটাকে গোটা বাংলাটাকে এক্সপ্লোর করবার জন্য নিজে অভিজ্ঞতা অর্জন করছেন, কখনো নৌকায়, কখনো হেঁটে এই দেশটাকে চিনবার চেষ্টা করছেন, গ্রামে গ্রামে ঘুরছেন, গ্রামের কৃষকদের কি অবস্থা সেটা বুঝবার চেষ্টা করছেন। রবি ঠাকুর এই কাণ্ড করেছিলেন। করতে গিয়ে নানা সময় নানা প্রবন্ধে সেটা দেখা যাচ্ছে যে রবি ঠাকুর লিখছেন, একজন মুসলিম আমার দাওয়ায় এসে উঠে বসলে আমি যদি তাকে বলি যে আমি একটু জল খাবো রে, তুই এবার একটু নেমে যা, বা এবং সে নেমে গেলে সেখানে যদি গোবর ছড়া দিয়ে লেপে দিতে বলা হয় যে কাশির মায় সেই জায়গাটা লেপে দাও তো, এবং তারই চোখের সামনে যখন এই ঘটনা ঘটে, যে আত্মীয়তা বা বন্ধুত্বের সূত্রে সে আমার বাড়িতে এসেছিল, এটা সরাসরি তাকে এমন অসম্মান, এমন অপমানের মুখে ঠেলে দেওয়া হয়। বাংলার সমাজ জীবনে বলছি আমি, কারণ বাংলায় অন্তত এইটুকু স্পেস ছিল যে একজন আরেকজনের বাড়িতে আসতো।
ভারতবর্ষের অন্যান্য প্রান্তে এই স্পেসটুকু ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলার যে এই যে গোঁড়া হিন্দু সমাজ, যে একটা বাংলা সমাজের ধ্বংসের পক্ষে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, এই গোঁড়া হিন্দু সমাজের মধ্যে আমরাও তার বাইরে ছিলাম না, আমাদের পূর্বপুরুষেরাও তাই করেছিল, তার বাইরে কেউই ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার মধ্যে দিয়ে যে একটি সমাজের দুটি অংশের মধ্যে যে এই যে ছোট বড় ভেদাভেদের এই যে তফাৎ গড়ে দেওয়ার এবং সেটাকে চোখে আঙুল দিয়ে ঢেকে দেওয়া। রবি ঠাকুর নিজে বলেছেন যে সমাজে কোনো বৈষম্য থাকিলে তাহার উপর বিছাইয়া সেটাকে আড়াল করার যে সভ্যতা, যে শিষ্টাচার একটা সমাজে ছিল আচরিত হওয়া উচিত, আমরা তা ভুলিয়া গিয়াছি। আমি এক্স্যাক্টলি দাড়ি কমা সহ বললাম না, কিন্তু এরকম একটি বাক্য আর কি উচ্চারণ করলাম যে আমরা সত্যি ভুলে গেছি। মানে এইটা রবি ঠাকুরের চোখে পড়ছে আজ থেকে 125 বছর আগে, 130 বছর আগে, এবং তিনি বলছেন এটা হওয়া উচিত নয়, এটা হতে পারে না। এরকম এই যে ভাবনা, এটা ত্যাগ করা উচিত বৃহত্তর স্বার্থে, একটা জাতির স্বার্থে, একটা দেশের স্বার্থে সকলে মিলে এগোতে হবে, না হলে তা অগ্রগমন হলো না। বারবার চোখে আঙুল দিয়ে রবি ঠাকুর দেখিয়ে দিচ্ছেন বিভিন্ন রচনাতে। তো এইবার এখানে যেহেতু ভয়ঙ্কর রকম ছুতমার গীতা, যেটা আপনারা তো জানেন যে আমাদের এই হিন্দু ধর্মে যেটা খুব প্রবলভাবে ছিল আর কি, যে ছোঁয়াছুঁয়ি, যেটা যখন প্রথম ভারতবর্ষে ইংরেজরা এলো ওরা বুঝতেই পারছে না যে অসুবিধাটা কোথায়, না ও ছুঁয়ে দিয়েছে মানে কি কোনো বিষাক্ত কোনো জীবাণু ঢুকে গেছে খাবারে বা কাপড়ে, যেটার কারণে ওটা পড়া যাবে না, ওটা একদম কেচে ধুয়ে তারপর শুকিয়ে আবার নতুন করে পারলে শোধন করে এনে তারপর গায়ে দিতে হবে। ছোঁয়ার ব্যাপারটা কি, ছুঁয়ে দিলে সব চলে যায়, এই কেসটা কি, ঘটনাটা কি বুঝতে পারিনি। যে পুকুরে ওরা জল পান করে আমরা সেই পুকুরে জল পান করি, তো ওই জল তো আমরা পানের অযোগ্য, কারণ ওখানে মুসলিমরা জল নেয় ওই পুকুর থেকে। এই যে ছুতমার গীতা বা এই যে সূচিবায়ুগ্রস্ততা, যেটা একটা রোগ, একটা মানসিক রোগ, সেটা একটা জাতকে, গোটা ভারতবাসীকে, হিন্দু ভারতবাসীকে সেটা সাংঘাতিক রকমভাবে আচ্ছন্ন করে রেখেছিল আফিমের মতো। তো সেই কাণ্ড তো ঘটেছে। এবার এই রকম একটি সমাজের কন্টিনিউইটিতে আমরা যদি এরকম এক্সপেক্ট করি যে বিষয়টা হচ্ছে যে হিন্দু এবং মুসলিম যে কোনো পরিস্থিতিতে ভাই বলে এসে জড়িয়ে ধরলো, এটা হবে না। কি করে হবে? তার কোনো সামাজিক যৌক্তিকতা নেই। সেটা দীর্ঘকাল ধরে নষ্ট হয়েছে, পচানো হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এবং তার সাথে যুক্ত হয়েছে কি একটা নির্দিষ্ট সময় যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো, যখন পায়ের তলার জমি নিয়ে প্রশ্ন উঠলো, যখন একটা দেশ, একটা জাতিসত্তা নিয়ে প্রশ্ন উঠলো, যখন ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে এবং ভারতবর্ষের কালনেমির লঙ্কা ভাগ হচ্ছে, তখন একদিকে জিন্না আরেকদিকে নেহেরু আরেকটা অংশের নেতা হিসেবে তারা এখানে গেঁড়ে বসতে যে প্রতিষ্ঠা করতে চাইছে নিজেদের আধিপত্য। এবং এইটা করতে গিয়ে যে কাণ্ডটা ঘটছে সেটা হচ্ছে যে মুসলিম জনসমাজ তারা একরকমভাবে এক বিপন্নতার বোধ ফিল করছে। যেখানে যে সংখ্যালঘু সেখানেই সে বিপন্ন বোধ করছে যে তাহলে কি হবে, দেশভাগের স্লোগান উঠলো, তাহলে কি হবে, কোথা দিয়ে দেশটা ভাগ হবে? তো দেশভাগের বিষয়টা কি হলো, সেটা হচ্ছে যে প্রাথমিক প্রস্তাব ছিল কি গঙ্গার ওপারটা পাকিস্তানে যাবে, গঙ্গার পশ্চিম পারটা যাবে ভারতবর্ষে। এরকম একটা প্রস্তাব সোহরাবর্দীরা এনেছিল, নানা রকম প্রস্তাব আকারে এসেছে। যে র্যাডক্লিফ যে লাইন করেছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ লাইন। এবং বিষয়টা হচ্ছে কোনো দেশ, একটা দেশ যেটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেটা গড়ে ওঠে, যেখানকার ভাষা এক, যেখানকার সংস্কৃতি এক, যেখানকার বস্ত্র এক, খাদ্য এক, আচরণবিধি এক, বিশ্বাস এক, সমস্ত কিছু এক, সেরকম একটি জীবন্ত বস্তুকে, একটি দেহকে দুটি খণ্ড করে ফেলা এ তো চারদিখানি কথা নয়। র্যাডক্লিফই করুক আর ম্যাকমেহন করুক, তো বিষয়টা হচ্ছে যে সেটা বিষয় নয়, কারণ একটা জীবন্ত শরীর দ্বিখণ্ডিত করা, এবং সেটা করলে কোনো অংশই, শরীরের কোনো অংশই সে একটা স্বাধীন, তো অ্যামিবার শরীর নয়, এ তো অ্যামিবা নয় যে মাঝখান থেকে কেটে দিলাম, দুটো অ্যামিবা আলাদা হয়ে দুজন জলে সাঁতার কাটতে চলে গেল, এরকম তো বিষয়টা নয়। এটা একটা জটিল প্রাণ। এবার এই জটিল প্রাণের এরকম সব ব্যবচ্ছেদ করা, আসলে তাকে সব বানানো হলো, এবং সেই অধঃপতনে তো বাঙালি পড়েছে। এবার বিষয়টা হচ্ছে এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেঙ্গল ফাইলস নামে একটি সিনেমা তৈরি হচ্ছে, এবং সে একজন কাশ্মীরি পণ্ডিত তিনি আসছেন, কি পণ্ডিত তার নাম যেন, এবার সে এসে বলছে যে আমি দেখতে পাচ্ছি চোখে, তিনি ত্রিকালদর্শী পুরুষ, তিনি দেখতে পাচ্ছেন যে বাংলাও কাশ্মীর হয়ে যাবে। কি ভয়ঙ্কর দৃষ্টিতা। এবং বিষয়টা সেখানে সীমাবদ্ধ নয়, এবং সেখানে নতুন নায়কের আবির্ভাব হচ্ছে। আপনারা অলরেডি দেখে ফেলেছেন বা শুনে ফেলেছেন যে গোপাল পাঁঠা একজন উত্তর কলকাতার মাংসের দোকানদার, যিনি হিন্দু জাগরণ মঞ্চ বা এই জাতীয় এই ভাবধারা যেটা আর কি, সেই ভাবধারার সাথে যুক্ত ছিলেন। তো যাই হোক, তিনি নতুন করে বাংলার হিরো হিসেবে
বাঙালির নবতম হিরো হিসেবে তার সংযোজন ঘটতে চলেছে। এর আগে বাঙালি তার নাম সেভাবে জানতো না। এবার বিষয়টা হচ্ছে যে এই নতুন যে ধারা বইছে, নতুন যে সংঘ পরিবার যে ধারা বাংলায় বয়ে নিয়ে আসছে, এবং যে ধারার মধ্যে দিয়ে বাংলাতে আরেকটি নতুন ইতিহাস রচনা, আরেকটি নতুন ইতিহাসের নির্মাণ, নতুন একটি সত্য নির্মাণের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা দেখা পড়লো এদের হাত ধরে। কারণ যেহেতু বাঙালি তো মাছ খায়, মাংস খায়, বাঙালি তো হিন্দু মুসলিম মুসলমানে কোলাকুলি করে, বাঙালি তো ঈদের নেমন্তন্নও খেতে চায়, বাঙালি হিন্দু, আবার বাঙালি মুসলিমও দুর্গা পুজোতে এসে ঠাকুর দেখতে আসে, প্রণাম করে যায়। এই যে কাণ্ডটা, এই যে কম্পোজিট কালচার বাংলায় যেটা চলে, যেটাকে নানা রকমভাবে নষ্ট করার চেষ্টা হয়েছে এবং দীর্ঘকাল ধরে চলে হচ্ছে সেই প্রয়াস, এখন সেটা একটা পিকে চলছে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদির হাত ধরে এবং বা তার অ্যাসোসিয়েটসদের হাত ধরে, যে একটা ভয়ঙ্কর ঘৃণার বাতাবরণ তৈরি। তো যতটা সাফল্য তারা উত্তরপ্রদেশ বিহারে পেয়েছেন, কিন্তু বাংলা পাওয়ার কথা নয়। কারণ বাংলা তো একটা অন্য ইতিহাস রয়েছে, বাংলা তো অন্য একটা জাঁ রয়েছে, বাংলা তো অন্য একটা কালচার রয়েছে, একটা কম্পোজিট কালচার রয়েছে, এবং দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে। রবি ঠাকুর লিখেছিলেন ওটা, যে একটা সেকশন এটা অন্যায় করছে, কিন্তু সেটা রবি ঠাকুর লিখেছিলেন, কোনো কাশ্মীরি পণ্ডিত নন। রবি ঠাকুর তো এটা বুঝতে পেরেছিলেন, কোনো কাশী পণ্ডিতও বোঝেননি, কোনো কাশ্মীরের পণ্ডিতই বোঝেননি। আজকে 150 বছর আগে রবি ঠাকুর বুঝেছিলেন, তার টেক্সট রয়েছে, এখনও তার প্রমাণ রয়েছে, কত সালে সেই টেক্সট লেখা হয়েছিল এবং কী বলে গেছিলেন তার মধ্যে দিয়ে রবি ঠাকুর। তো এই যাবতীয় ঐতিহ্য আমাদের রয়েছে। তো এবার হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে একদম কাশ্মীরি পণ্ডিত তিনি এসে নিদান দিচ্ছেন, কি নিদান, এবং সেই সিনেমা শেষ হচ্ছে কিভাবে। সেখানে তো যে অজস্র লুপ্তরাজ, খুন, ধর্ষণ ইত্যাদি এসব তো দেখানো হয়েছে। একটা সিনেমাকে মানে জাঁকজমকপূর্ণ রোমহর্ষ করবার জন্য যা যা মশলা দিতে হয়, তার গরম মশলা থেকে দারচিনি, লবঙ্গ সমস্তটাই দেওয়া হয়েছে। কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি পণ্ডিতের ব্যবহার নেই আমাদের জীবনে, কিন্তু কাশ্মীরি লঙ্কার রয়েছে, তার ব্যবহার, সেগুলো যথাযথভাবে করা হয়েছে নিশ্চয়ই। এবার বিষয়টা হচ্ছে যে এগুলো করবার মধ্যে দিয়ে একটা সিনেমাকে যতটা মানে আকর্ষণীয় করে তোলা যায়, তার যাবতীয় প্রচেষ্টাই সেখানে ঘটেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখান থেকে দাঁড়াচ্ছেটা কি, দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি করতে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে সিনেমা শেষ হচ্ছে একটি দৃশ্য দিয়ে, যে যেখানে একটি দুর্গা প্রতিমাকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রতিমা পুড়ছে, চরচর চরচর করে তার বাঁশের কাঠামো, তার বিচুলির যে দেহ, এই সমস্ত পুড়ছে, এবং তার চুল, তার যাবতীয় রূপ, পুরো প্রতিমাটা দাউ দাউ করে আগুনে পুড়ছে। তার মানে হিন্দু সংস্কৃতিকে পোড়ানো হচ্ছে, এবং পোড়ানো হচ্ছে হিন্দু ধর্মকে পোড়ানো হচ্ছে। এই রকম যে উস্কানিমূলক যে কিছু দৃশ্যের অবতারণা, এগুলো করবার মধ্যে দিয়ে কি করা হচ্ছে, সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিমের একটি সমাজে যতটুকু তাদের মধ্যে সৌভ্রাতৃত্ব এখনো টিকে রয়েছে, সেটাকে একেবারে ধ্বংস করা এবং একেবারে সেটাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে যাওয়া, চূড়ান্ত ঘৃণার একটি বাতাবরণ তৈরি করা, এর একটা সামগ্রিক প্রক্রিয়া এইটা এই সিনেমাটির মধ্যে দিয়ে হচ্ছে। এটা করে এদের লাভ কি হচ্ছে, এটা কেন করছে এরা, এত স্পন্সরশিপ দিয়ে, এত কিছু করে, এত ধরনের, বা এন্টার ক্যাবিনেট, এন্টার পার্লামেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটা অডিটোরিয়ামে, এবং সেখানে গিয়ে একটা সিনেমার প্রিমিয়ার শো দেখানো হচ্ছে। কেন করা হচ্ছে এটা? তার কারণ হচ্ছে হিন্দু এবং মুসলিম এই দুটো অংশকে যদি লড়িয়ে দেওয়া যায়, প্রচুর কাটাকাটি, খুনোখুনি, মারামারি, কারণ এর তো কোনো নির্বাণ নেই। এই হুতাশনের যা কিছু ক্ষতি হয়েছে দেশভাগের মধ্যে দিয়ে, সে তো বাঙালির হয়েছে। যা কিছু সর্বনাশ হয়েছে সে তো বাঙালি হয়েছে। এবার বাঙালি যেহেতু ভয়ঙ্কর ইতিহাস বিস্তৃত, বাঙালির মগজ বলে আজকে আর কিছুই নেই, বাঙালি যেহেতু একেবারে উচ্ছন্নে অধঃপাতে যাওয়া একটি জাতিতে পর্যবসিত হয়েছে, সে কারণে সে জানে না এটা। সে মসিহা মনে করছে উত্তরপ্রদেশের কয়েকটা ছেলে মেয়েকে, যারা এখানে এসে লম্বা চওড়া ডায়লগ দেয়, গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র বাপ ঠাকুর দ্বারা জানতোই না, এই কদিন আগে শব্দটা ওরা শুনেছে। গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্র মানে কি, একটা সমাজে গণতন্ত্র অনুশীলিত হয় কিভাবে, এটা সম্পর্কে কোনো ধারণাই যাদের নেই, তারা হঠাৎ করে এসে একটা হেলিকপ্টার থেকে নেমে এসে, হ্যাঁ, ইহা পার কানুন কা চিজ নেই হ্যাঁ বলে দিয়ে চলে গেল। কানুন কাকে বলে বিহারের গ্রামে গ্রামে আমাদের দেখা আছে, আমি এক আধবার ব্যক্তিগতভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ে নুনাহি বলে একটা গ্রামে, সেখানে গণহত্যা হয়েছিল। 30 জন মানুষকে আর কি, দলিত মানুষকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আমরা গেছিলাম দেখতে, আমি তখন ছাত্র ছিলাম। তো সে এসে হঠাৎ করে সেই পটভূমি থেকে উঠে এসে কানুন কা চিজ নেই হ্যাঁ বাঙ্গাল মে এইসব বলবে, এখানে বলছে। এবং বাঙালি যেহেতু ভয়াবহ রকম মেধা পরিত্যক্ত হয়ে গেছে, বাঙালির বোধবুদ্ধি সপ্ত বিসর্জিত হয়েছে। ওই ছিনঘিন, এটা ছোঁয় না, ওটা ধরে না, এটা খায় না, আমি কখনোই মাটির ভাত ছাড়া করি না, এই যে আর কি, এর বাইরে কিচ্ছু নেই।
আমি উত্তর কলকাতার ছেলে, দক্ষিণ কলকাতার জল খাই না। না না, আমি ভাই দক্ষিণ কলকাতার ছেলে, উত্তর কলকাতার চা খাই না আমি। হ্যাঁ, ওই যে ফালতু জিনিস আমি খাই না। এইখানটায় এসে দাঁড়িয়ে রয়েছে বাঙালি। আমার বাড়িতে ইলিশ মাছ ঢুকতে দিই না। হ্যাট বাঙালির জিনিস, হ্যাট বাইরে নিয়ে যা। গর্ব, বিরাট গর্ব। কোন গর্ব কোথা থেকে আসে, এর আফটার এফেক্ট কি জানে না। এটা ভয়ঙ্কর রকমের ইতিহাস বিস্তৃত হলে, একটি জাতির সর্বস্ব চলে গেলে, হ্যাঁ, যা পড়ে থাকে আর কি, সেটা হচ্ছে যে এই জাতীয় কিছু সংস্কার এবং কুসংস্কার, যেটা দিয়ে একটা জাতির ধ্বংসের বাকি কাজটুকু সম্পূর্ণ হয়। তো সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এবং তারা দেখছে বা ছেলেটা বা মেয়েটা তো খুবই সুদর্শন, কি সুন্দর স্করপিও থেকে নামলো, হ্যাঁ কানুন কা চিজ নেই হ্যায়, হ্যাঁ তার মানে সত্যিই তো নেই। তাহলে কি করতে হবে? তাহলে ওদের পেছন পেছন হাঁটতে হবে। তো সেই ওদের পেছন পেছন হাঁটার যে এই যে গতি, সবাই তো হাঁটবে না। এখানে একটা বড় 20%-এর উপরে মুসলিম জনসংখ্যা রয়েছে। তো তাদেরকে সহবত শেখাতে হবে, তাদেরকে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে, জাতীয় সংকটের দিকে ঠেলে দিতে হবে গোটা দেশটাকে। এটা মহান দায়িত্ব, মহান কাজ। একটা তো 5 ট্রিলিয়ন ইকোনমি তৈরি করবো, একটা বিরাট দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং সেই দায়িত্ব একটা 150 কোটি মানুষের সমস্ত কিছু এখনো পর্যন্ত বিদেশ থেকে আসে, সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে। রাতারাতি একটা এর দোকানদার সে ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পপতিতে পর্যবসিত হচ্ছে, পুকুর চুরি হয়ে যাচ্ছে, রাতারাতি একটা এসিজেড এবং একটা পোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। একটি ছেলে যার কোনো টিকি ছিল না, খুঁজে পাওয়া যেত না কিছুকাল আগে, এইসব ভয়াবহ কাণ্ড হয়ে যাচ্ছে। সাবজেক্ট নেই, সিনেমার কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট হচ্ছে কি? জাতি দাঙ্গা বাঁধাও। সাবজেক্ট হচ্ছে কি? ধর্মীয় সহিষ্ণুতাকে ধ্বংস করো। সাবজেক্ট হচ্ছে কি? মব লিঞ্চিং বাড়াও। সাবজেক্ট হচ্ছে কি? ও তোর ঠাকুরদার বাপ 10 পুরুষ আগে আমার ঠাকুরদার পিছামশাইকে গালাগালি করেছিল, আজ হয়ে যাক প্রতিশোধ। এই জায়গায় নিয়ে যাচ্ছে বাংলা সমাজকে, এবং সেইখানে খুব পরিকল্পিতভাবে বেঙ্গল ফাইলস তৈরি করা হচ্ছে। কি ডাইরেক্ট অ্যাকশন ডে। তো এখন বিষয়টা হচ্ছে যে একটি সরকারের সময় তার প্রোপাগান্ডা মেশিনারি, যেহেতু বিজেপির একটি মাদার অর্গানাইজেশন আছে আরএসএস, এবং তাদের একটা নির্দিষ্ট ফিলোসফি আছে, তারা মনুবাদী ধ্যান ধারণা ইত্যাদিতে বিশ্বাস করে, এবং গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে সেই ধ্যান ধারণাকে ছড়িয়ে দিতে বা চারিয়ে দিতে চায়। এই চারিয়ে দিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সরাসরি রাষ্ট্রীয় মদতে একটা প্রোপাগান্ডা মেশিনারি এইটার ফেভারে কাজ করে চলেছে, এবং নানা রকমভাবে এই প্রোপাগান্ডা মেশিনারিকে উৎসাহ দেওয়া হচ্ছে। তার সমাজ জীবনে কি প্রভাব? ধরুন দাঙ্গা বেড়েছে, প্রতি বছর লাফিয়ে লাফিয়ে ভারতবর্ষের নানা প্রান্তে হিন্দু মুসলিম দাঙ্গা বাড়ছে, ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে, মব লিঞ্চিং বেড়েছে, ঘৃণা বেড়েছে, পারস্পরিক ঘৃণা এবং বিদ্বেষের যে আবহ সেটা সাংঘাতিক রকমভাবে বেড়ে চলেছে। এবং এইটা যদি চলতে থাকে তাহলে একটা দেশের সামগ্রিক যে সুস্থিতি সেটা সাংঘাতিকভাবে নষ্ট হয়। বর্তমানে আজকে আমরা ইদানিং খুব রাষ্ট্রবাদ কথাটা শুনতে পাচ্ছি, এবং আমি বাংলাতেই মূলত শুনি আর কি, যে আমরা কয়েকজন রাষ্ট্রবাদী লোক সেখানে উপস্থিত ছিলাম ইত্যাদি প্রভৃতি। এই কথাগুলো আর কি খুব চালু হয়ে গেছে, এবং এটা শোনা যাচ্ছে খুব নিয়মিত। এবার বিষয়টা হচ্ছে, দেখুন খুব স্পষ্টত দেশ এবং রাষ্ট্র এই দুটো সম্পূর্ণ পৃথক ধারণা, হ্যাঁ, সম্পূর্ণ এর মধ্যে ফারাক আছে। বিষয়টা এক অর্থে ব্যবহার করা হয় না, সমার্থক নয়। এবং চাইলে আপনারা এটা নিয়ে পলিটিক্যাল সায়েন্সের বইপত্রও ঘাটাঘুটি করতে পারেন, যে দেশ কাকে বলে আর রাষ্ট্র কাকে বলে, তাদের মধ্যে ফারাক কী। তো বাংলায় চিরকাল বা আমাদের যে ঐতিহ্য অতীত, সেখানে আমরা দেশ এবং দেশপ্রেম এই দুটো কথার সাথে নানা রকমভাবে আমরা অভ্যস্ত ছিলাম, শুনতে আমরা অভ্যস্ত ছিলাম, এবং এতে আমরা বিশ্বাসী ছিলাম। আমরা অজস্র দেশপ্রেমিকের জন্ম আমাদের এই ইয়েতে হয়েছে, এই বাংলাতে হয়েছে। তো সেখানে আজকে আমাদের কাছে নতুন মোড়কে নতুনভাবে আসছে রাষ্ট্রবাদ। তো বিষয়টা হচ্ছে যে বুঝে বলছেন বা না বুঝে বলছেন সেটা আমি জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র এবং দেশের যে বেসিক যে ফারাক, আমি সেই আলোচনায় আজকে যাওয়া যাবে না, পরে কখনো সুযোগ হলে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। বিষয়টা হচ্ছে যে এন্টায়ার এই প্রোপাগান্ডা মেশিনারির প্রতিনিয়ত এই যে কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, এটা দিয়ে সামগ্রিকভাবে একটা স্থিতি, যে আমাদের সমাজের যে কম্পোজিট কালচার, যেটা দীর্ঘকাল ধরে অনুষ্ঠিত 1000 বছরের একটা কম্পোজিট কালচার, সেটা সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় কনস্টিটিউশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কনস্টিটিউশনের প্রিয়াম্বেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস যেগুলো ছিল সেগুলো সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারাত্মক। তাহলে বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে তো সরব হওয়ার সময় প্রত্যেকটা মানুষেরই আর কি এটা নিয়ে কণ্ঠ তোলার সময়, স্বাধীন মতামত। কারণ একটা দেখুন, বড় অংশের মানুষ যারা বইপত্র সেভাবে পড়ে না, মূলত এই ইলেকট্রনিক্স মিডিয়া মানে অডিও ভিজুয়াল, যেটা সিনেমা
বা আরও এরকম বিভিন্ন মোবাইলের মাধ্যম দিয়ে যত রকম প্ল্যাটফর্ম রয়েছে আর কি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখানে ক্রমাগত এই সিনেমাগুলো, তার ক্লিপিংস, তার ট্রেলার, এগুলো দেখানো যদি হতে থাকে এবং হয়ও, এবং এতে কি হবে, তাদের একটা ইলিটারেট সেকশন, তাদের মধ্যে একটা ভুল বার্তা যাবে, তারা একটা মিসকনসেপশন তাদের মধ্যে ধীরে 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 চালিয়ে দেওয়া হবে, এবং সেটার মধ্যে দিয়ে যে একটা সামাজিক সুস্থিতি, সেটা সাংঘাতিক রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং বিষয়টা হচ্ছে যে এই গোটা ব্যাপারটা এবং তার এই গোটা যে ব্যবস্থাটা এবং তার পেছন পেছন এই সিনেমাকে কাজে লাগিয়ে এই প্রোপাগান্ডা মেশিনারির কাজ চালিয়ে যাওয়া, এই গোটা বিষয়টা একটা সভ্য সমাজের পক্ষে, আধুনিক সমাজের পক্ষে মোটেই শুভ নয়। এই বিষয়ে আমাদের সকলের সচেতন হওয়া উচিত। নমস্কার, ভালো থাকবেন।